আগের দিন আমরা অ্যাভারেজ যে ফাংশন ছিল সেই অ্যাভারেজ ফাংশন পর্যন্ত পড়েছি। এবার পড়ব মিন ফাংশন। মিন হচ্ছে মিনিমাম নাম্বার যেটা রয়েছে। মিনিমাম নাম্বার মানে কতগুলো রেঞ্জ অফ সেলসের মধ্যে যদি আমরা অনেকগুলো নাম্বার দিই তার মধ্যে সব থেকে ছোটো নাম্বার কোনটা সেটাই আমরা মিন বলে বার করব, মানে মিন ফাংশন দিয়ে বার করব। তো এখানে মিনও একটা তাহলে ফাংশন। এখানে বলেছে দিস ফাংশন ফাইন্ডস দ্য লোয়েস্ট নাম্বার মানে কতগুলো রেঞ্জ, একটা রেঞ্জের মধ্যে কতগুলো নাম্বার যদি থাকে পরপর, তাহলে সেই নাম্বারের মধ্যে কোনটা ছোট সেটা আমরা বার করতে পারবো। ইউ ক্যান ইউজ দ্য মিন ফাংশন টু ফাইন্ড দ্য লোয়েস্ট নাম্বার ইন আ সিরিজ অফ নাম্বারস। তাহলে একটা সিরিজ অফ নাম্বারের মধ্যে কোন নাম্বারটা ছোট সেটা আমরা বার করতে পারবো। মিন ফাংশন এক্সাম্পল মুভ টু সেল, তারপরে বলছে টাইপ মিন, তারপরে বলেছে প্রেস দ্য রাইট অ্যারো টু মুভ দ্য সেল। এখানে A7 থেকে B7 পর্যন্ত নাম্বার লেখা রয়েছে বইয়ের অনুযায়ী 65 পাতায়। তারপরে টাইপ মিন B1:B3 মানে B1 থেকে B3 পর্যন্ত যেটা নাম্বারটা দেয়া রয়েছে সেই নাম্বারের মধ্যে মিন নাম্বারটা বেরোবে। সেই নাম্বারের থেকে মিন নাম্বারটা বেরোবে। তারপরে প্রেস এন্টার টু দ্য লোয়েস্ট নাম্বার ইন দ্য সিরিজ হুইচ ইজ অ্যাপিয়ার 12। এই যেটা 12, এখানে যেটা রয়েছে 12টাই সব থেকে লোয়েস্ট নাম্বার, তার মানে 12টা বেরোবে। এখানে যদি বলা হয় মিন নাম্বারের সিনট্যাক্স লেখো, তাহলে এই টাইপ যে কথাটা আছে টাইপ ইকুয়াল টু, মানে টাইপটা লেখা যাবে না। যদি সিনট্যাক্স লিখতে হয় তাহলে লিখতে হবে যে সিনট্যাক্স ইকুয়াল টু, বা অ্যারো দিয়ে লিখবে, নাহলে ওই ইকুয়াল টুটা বোঝানো যাবে না। অ্যারো দিয়ে সিনট্যাক্স অ্যারো দিয়ে ইকুয়াল টু মিন, তারপরে ওই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেল রেঞ্জ দিয়ে পরের লাইনে আবার ইকুয়াল টু দিয়ে মিন দিয়ে একটা রেঞ্জ লিখে দিলে, তাহলে ওখানে প্রথমে সিনট্যাক্সটা লেখা হলো, সিনট্যাক্সটা বুঝিয়ে দেওয়া হলো যে সেল রেঞ্জটা লিখতে হবে, পরের লাইনে সেল রেঞ্জটা কোনো একটা এক্সাম্পল দিয়ে বলা হলো। তাহলে ব্যাপারটা পরিষ্কার থাকলো, মানে তুমি যে বুঝেছো সেটা এক্সামিনার বুঝে গেলেন। তাহলে সিনট্যাক্স যদি বলা হয় তখন কিন্তু এইভাবে সিনট্যাক্স লিখতে হবে। তারপর হচ্ছে ম্যাক্সেরও হচ্ছে হাইয়েস্ট নাম্বার। কোনো একটা রেঞ্জ অফ সেলসের মধ্যে যে নাম্বার, যদি কতগুলো নাম্বার থাকে তাহলে ওর নাম্বারের মধ্যে যে নাম্বারটা সব থেকে হাইয়েস্ট সেইটা আমরা দেখতে পাবো। এখন এটা মনে হবে যে আমরা কেন এই নাম্বারটা জানার জন্য আমরা কেন মিন বা ম্যাক্স ব্যবহার করব। এখন মিন বা ম্যাক্স এখন কম্পিউটার ব্যবহার করব কেন? অত্যন্ত ফাস্ট কাজের জন্য এবং নির্ভুল কাজের জন্য। এখানেও তাই। এই যে আমরা মিন বা ম্যাক্স ব্যবহার করছি ফাংশন, এই মিন বা ম্যাক্স ব্যবহার করছি তার একটাই কারণ হলো, যদি রেঞ্জ অফ সেলটা বড় হয় তাহলে সেক্ষেত্রে আমার অ্যাট এ টাইম দেখা সম্ভব হয় না। তাহলে সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি কি স্ক্রল করে দেখব মনে রেখে তা নয়। তখনই আমরা মিন আর ম্যাক্সটা ব্যবহার করব, সেল রেঞ্জটা দিয়ে দেবো, সেল রেঞ্জটা দিয়ে ফাংশন ব্যবহার করব, সঙ্গে সঙ্গে আমি ফাংশনটা পেয়ে যাব। এটাই হলো নিয়ম। এরপর হচ্ছে কাউন্ট মানে একটা সেল রেঞ্জের মধ্যে কতগুলো নাম্বার আছে, নাম্বার অফ ভ্যালুজ, কতগুলো নাম্বার মানে নাম্বার অফ ভ্যালুজ কতগুলো আছে সেইগুলো দেখব। মানে A1 থেকে A4 চারটে নাম্বার আছে, তাহলে চারটে নাম্বার মানে কতগুলো নাম্বার আছে? 3টে নাম্বারও থাকতে পারে বা 4টে নাম্বারও থাকতে পারে। এখানে সেই নাম্বারগুলো কাউন্ট হবে। তাহলে এখানে নাম্বারগুলো কাউন্ট করতে গেলেও কিন্তু আমাকে সেল রেঞ্জটা দিতে হবে। তাহলে তার সিনট্যাক্সটা কি? ফর্মুলা কাউন্ট ইকুয়াল টু কাউন্ট, তারপরে যে সেল রেঞ্জের মধ্যে চাইছি সেই সেল রেঞ্জটা দিতে হবে। তারপরে হচ্ছে প্রোডাক্ট।
প্রোডাক্টের ক্ষেত্রে দেখো, এখানে প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের বলা আছে দ্য সেল, এক্সেলে করতে হবে, দ্য এক্সেল প্রোডাক্ট ফাংশন রিটার্নস দ্য প্রোডাক্ট মাল্টিপ্লিকেশন অফ আ supplied set of materials value. The syntax of the function is product, তারপরে নাম্বার 1, কমা নাম্বার 2, কমা নাম্বার 3, যা খুশি যতগুলো তোমার দেওয়া যায় ততগুলো দিতে পারো। তাহলে এখানে যদি এইরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভ্যালুটা দিয়ে দিতে পারবো। ভ্যালুটা দিয়ে দিলেই এখানে প্রোডাক্ট হয়ে যাবে, মানে গুণ হয়ে যাবে। where the number arguments are a set of numbers or array of numbers. set of numbers or array of numbers, set of numbers মানে একটা নাম্বার থাকছে, অনেকগুলো নাম্বার থাকছে পর 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 পর। আর array of numbers মানে সেখানেও নাম্বার থাকছে কিন্তু তার কলিং যে ক্যাপাসিটি সেটা অন্য। কলিং ক্যাপাসিটি মানে একটা সেলের প্রথম হচ্ছে অ্যারে কাকে বলে, যখন সেম টাইপ অফ ভ্যালু পরপর থাকছে তখন তাকে আমরা অ্যারে বলছি। এখন অ্যারে তাহলে আমরা কেন ব্যবহার করব? সেম টাইপ অফ ভ্যালু আমরা তো সেল ভ্যালু দিয়ে আমরা নিয়ে নিতে পারি, কিন্তু যখন ম্যাক্সিমাম সেল হয় তখন তার ভ্যালুটা যদি আমরা তুলতে চাই, মানে পিক আপ করতে চাই, তাহলে সেক্ষেত্রে অ্যারেতেই সব থেকে সুবিধে হয়। অ্যারেতে সুবিধে হয় মিনস অ্যারে সেম টাইপ অফ ভ্যালু রাখা হয় এবং এখানে এই যে আমরা যদি একটা সেলের মধ্যে একটা যদি আমরা রেঞ্জের মধ্যে রাখি তাহলে সেখানে কিন্তু একটা ভ্যালু অন্যও হতে পারে। সেখানে কিন্তু এরকম কোনো নিশ্চয়তা থাকবে না যে সেখানে প্রতিটা ভ্যালুই আমার নিউমেরিক আছে। তো যেহেতু এটা অ্যারে, সেই জন্যে আমরা নিশ্চিত থাকি যে ওই ভ্যালু মানে ওই রেঞ্জের মধ্যে যে ভ্যালুগুলো আছে সব ভ্যালুই সেম টাইপের ভ্যালু ছাড়া কখনো কিন্তু অ্যারে হ্যান্ডেল করা যায় না। সেই জন্যে এখানে আমরা ওই কথাটা উল্লেখ করা পেলাম। তারপর তাহলে কি হলো, where the number of arguments are a set of numbers that you want to calculate the product of. তাহলে আমরা যে নাম্বারটা পাচ্ছি সেই নাম্বারটা মানে সেই রেঞ্জ অফ সেলসের নাম্বারটা দিয়ে আমরা প্রোডাক্ট করতে পারবো। দ্য ফলোয়িং স্প্রেডশিট শোজ 3 এক্সাম্পল অফ দ্য এক্সেল প্রোডাক্ট ফাংশন, এখানে বলে দিয়েছে। ইকুয়াল টু প্রোডাক্ট 3,6, তারপরে ইকুয়াল টু প্রোডাক্ট A1, A2, A1, A2 মানে A1, A2 মানে যে ভ্যালুটা A1 এবং A2 এর মধ্যে আছে। তারপরে হচ্ছে প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট A5, A3, A5, A3 মানে A5 আর A3 মধ্যে যে তিনটে ভ্যালু রয়েছে সেই তিনটে ভ্যালুকে আমরা বলছি। The above example spreadsheet shows that each argument to the product function can be supplied as a single value or cell reference. এই যে ভ্যালুগুলো এইগুলো বলছে সেল রেফারেন্স। এখন রেফারেন্স সেল বলতে কি বোঝায়? রেফারেন্স সেল বলতে বোঝায় যদি আমরা একটা বা দুটো, একটা তো হয় না, দুটো সেল, একাধিক যখন সেল হয় তখনই তাকে রেঞ্জ বলা হয়। তাহলে রেঞ্জ সেল বলতে আমরা তখন বুঝি যখন একাধিক সেল একসঙ্গে সিলেকশন থাকে তখন আমরা রেঞ্জ অফ সেলস বলছি। আগের দিন আমরা পড়েছি। এবার যদি রেঞ্জ অফ এখানে রেফারেন্স সেল তাহলে কি বলছে, আমরা প্রথমে A1-এ লিখলাম 1, A2-তে লিখলাম 2 আর A3-তে লিখলাম 3, তাহলে টোটাল কত হলো? টোটাল যদি আমরা সাম করি তাহলে 3 আর 3 6, তাহলে 4 নম্বর সেলেতে 6 এলো। এবার A1-এ আমি ওই একটাকে চেঞ্জ করে দিয়ে আমি 4 করে দিলাম, 4 করে দিলাম, তাহলে সঙ্গে সঙ্গে ওইখানের ভ্যালুটা পরিবর্তন হয়ে যাবে। ওই ভ্যালুটা কোন ভ্যালুটা? ওই যে 6 ভ্যালুটা পরিবর্তন হবে। তাহলে কত হবে? 4 আর 2 6 আর 3 9 হয়ে যাবে ওখানে। এটা হচ্ছে রেফারেন্স সেল। কোন সেলটা? A4টা রেফারেন্স সেল। কেন? ওইটার টোটাল রেফারেন্সটা ওই সেলে আছে, মানে টোটাল 3টে সেলের যে রেফারেন্স সেই 4 নম্বর সেলেতে আছে। ফলে এই 3টে সেলের মধ্যে কোনো ভ্যালু পরিবর্তন করা হলেই অটোমেটিক্যালি ওই A4-এর ভ্যালুটা চেঞ্জ হবে। একেই বলছে আমরা রেফারেন্স সেল।
এরপরে আসছি আমরা পাওয়ার ফাংশন। দ্য এক্সেল পাওয়ার ফাংশন ক্যালকুলেট আ গিভেন নাম্বার raised to the supplied power. The syntax of the function is power number comma power equal to power number comma power। তার মানে এই যে একদম ফোর্থ লাইনে বলছে দ্যাট ইজ পাওয়ার 4,2 ইজ 4 ক্যারেট 2 4 ক্যারেট 2। তাহলে এটা ক্যারেট ফাংশন। তাহলে এইভাবে আমরা পাওয়ার করতে পারি। পাওয়ার মানে 2 to the power 2, 2 to the power 1, এই যে ব্যাপারগুলো এইগুলো আমরা পাওয়ার করতে পারি। এক্সেল পাওয়ার ফাংশন এক্সাম্পল, পাওয়ার ইকুয়াল টু এই যে 2,4, পাওয়ার ইকুয়াল টু পাওয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2,4। তাহলে আমরা ওখানে সরাসরি ভ্যালু দিয়ে দিচ্ছি। আবার রেঞ্জের যদি দিয়ে দিই তাহলে রেঞ্জ থেকে যে ভ্যালুটা থাকবে সেটা আমরা নিতে পারবো। এটা হলো পাওয়ার ফাংশন। তারপরে আসছি কোশেন্ট ফাংশন। The Excel quotient function returns the integer portion of a division between two supplied numbers. The syntax of the function is quotient, numerator আর denominator। দেখো এখানে নিউমারেটর আর ডিনোমিনেটর দুটো ফাংশন দিয়েছে। এখানে একদম শেষেরটায় চলে আসি, শেষের এক্সাম্পলে চলে আসি। নিউমারেটর আর ডিনোমিনেটর কাকে বলছে এখানে আমরা জানি, সেজন্য আর বলছি না। এখানে ইকুয়াল টু কোশেন্ট 5,2, তাহলে 2 হলো, 5,2 মানে 2 হলো। তাহলে এখানে আমরা বলছি যে কোশেন্ট 10,2.2, তাহলে 4 হলো। আর এখানে কোশেন্ট ইকুয়াল টু কোশেন্ট A4,2, তাহলে এখানে A4,2 মানে A4 এ -7 আছে, A4 এ -7 আছে আর 2, তার মানে 4 হলো, -4। ঠিক আছে, কোশেন্ট। এরপর হচ্ছে SQRT মানে স্কোয়ার রুট যদি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে, ইকুয়াল টু SQRT তারপরে নাম্বার। তার মানে 144 144, তার মানে যদি আমরা SQRT নাম্বার মানে হচ্ছে 144 দিয়ে দিই তাহলে ওখানে 12 আসবে। ঠিক আছে, এখানেও যেরকম SQRT 25, তার মানে 5 এসছে। তারপরে SQRT A2 মানে তোমার 15,625, এটা 125 মানে স্কোয়ার রুট হলো 125। তারপরে এখানে আছে SQRT A3তে 6.5536, এটার ভ্যালু আসবে 2.56। তার মানে স্কোয়ার রুট যদি করতে হয় তাহলে এইভাবে করতে হবে। তারপরে হচ্ছে মড ফাংশন আমরা এক্সেলে ব্যবহার করি না শুধু, এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রেও ব্যবহার করা হয়। এটা কেন ব্যবহার করা হয়, কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তার যদি কোনো ভাগশেষ থাকে তাহলে সেটা আমাদের বলে দেয় মড ফাংশন। কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে যদি তার ভাগশেষ থাকে তাহলে বলে দেয়। দ্য এক্সেল মড ফাংশন রিটার্নস দ্য রিমাইন্ডার অফ আ ডিভিশন বিটুইন টু সাপ্লাইড নাম্বারস। তাহলে রিমাইন্ডার যদি ভাগশেষ থাকে সেটা বলে দেয়, এবং সেটার জন্যই আমাদের মড ফাংশন আমরা ব্যবহার করি। দ্য সিনট্যাক্স অফ দ্য ফাংশন ইজ মড নাম্বার আর ডিভিশন। দুটো জিনিস দিয়ে দেওয়া হলো। নাম্বার আর ডিভিশন এখানে কি আমরা জানি, সেজন্য আর বলছি না। তাহলে এখানে ইকুয়াল টু মড 6,4, ইকুয়াল টু মড 6,3, ইকুয়াল টু মড A3, B3। তার মানে A3 আর B3-র মধ্যে যে ভ্যালুটা আছে সেটা নেবে, আর এখানে 6,3 মানে ডাইরেক্ট যে ভ্যালুটা আছে সেটা নেবে, আর এখানেও 6,4, এখানেও যে ভ্যালুটা আছে ডাইরেক্ট নেবে। তার মানে দুরকমভাবেই করা যায়, একটা হচ্ছে ডাইরেক্ট ভ্যালুও দেওয়া যায়, আর একটা হচ্ছে সেল ভ্যালুও দেওয়া যায়। সেল ভ্যালু থেকে নিয়ে নিতে পারে আর ডাইরেক্ট ভ্যালু থেকেও নিতে পারা যাবে। এরপরে আসছি, তাহলে মড ফাংশন হয়ে গেল। এরপরে আসছি এক্সাম্পল হচ্ছে কনক্যাটিনেট কথা হচ্ছে টেকনিক্যাল কথা একটা। কনক্যাটিনেট করা দুটোর সঙ্গে সংযোগ করা। কনক্যাটিনেট করা মানে একটার সঙ্গে আরেকটার সংযোগ করা, তাকে মানে যোগ করা সিম্পলভাবে। এখানে কনক্যাটিনেট টেক্সটের ক্ষেত্রে কনক্যাটিনেট আমরা করি, এখানে দেখো দ্য এক্সেল কনক্যাটিনেট ফাংশন জয়েন্স টুগেদার আ সিরিজ অফ supplied text, string or other values into one
কম্বাইন্ড টেক্সট স্ট্রিং। তাহলে যে কোনো একটা স্ট্রিংকে, স্ট্রিং ভ্যালু মানে আমরা বলেছি নিউমারিক ছাড়া যদি কোনো ভ্যালু থাকে তাহলে তাকে আমরা স্ট্রিং ভ্যালু বলি। নিউমারিক ছাড়া বলতে নিউমারিক, পিওর নিউমারিক যদি না হয়, পিওর নিউমারিক বলতে আমরা বোঝাই শুধুমাত্র নাম্বার, শুধুমাত্র নাম্বার, সেখানে কোনো স্পেস থাকবে না, সেখানে কোনো সাইন থাকবে না, এই নাম্বারগুলোকেই আমরা বলি নিউমারিক সংখ্যা বা নিউমারিক ভ্যালু আর নিউমারিক ভেরিয়েবল। আর স্ট্রিং ভেরিয়েবল কাকে বলেছিলাম? স্ট্রিং ভেরিয়েবল বলেছিলাম যে ভেরিয়েবলের মধ্যে ভ্যালু নাম্বার থাকতে পারে, কোনো সাইন থাকতে পারে, কোনো লেটার থাকতে পারে, অথবা কোনো স্পেস থাকতে পারে। তাহলে এই 4টে বা 5টা মিলিয়ে যদি কোনো কিছু থাকে তাকে আমরা স্ট্রিং ভ্যালু বলি। এখানেও সেই স্ট্রিং বলেছে সাপ্লাই টেক্সট স্ট্রিং অর আদার ভ্যালুজ, টেক্সট হতে পারে অথবা অন্য ভ্যালু হতে পারে, ইন্টু ওয়ান কম্বাইন্ড টেক্সট স্ট্রিং। একটা কম্বাইন্ড মানে একই সঙ্গে যোগ হবে, 3খানা টেক্সট রয়েছে আলাদা আলাদা করে, 3খানা টেক্সটকে আমরা একসঙ্গে যোগ করব। যারা ডস করেছো, ডসেতে যদি করে থাকো এরকম যে আমরা 3টে ফাইল করেছি, টেক্সট ফাইল, 3টে টেক্সট ফাইল টিএক্সটি ফাইল করেছি, 3টে টিএক্সটি ফাইলকে আমরা রিডাইরেক্ট করতে পারি, রিডাইরেক্ট সাইন আছে। ফলে প্রথম যে ফাইলটা রয়েছে সেই ফাইলটার এন্ডে গিয়ে সেকেন্ড ফাইলটার যে কন্টেন্টটা আছে সেটা জুড়ে যাবে। আবার তারপরে যদি আমরা করি তাহলে থার্ড ফাইল যেটা আছে সেটা ওই ফার্স্ট ফাইলের কন্টেন্টটা সেকেন্ড ফাইল কন্টেন্টটা যতদূর পর্যন্ত হলো সেই কন্টেন্টটার পরে আবার জুড়ে যাবে। তার মানে ওই একটা স্ট্রিং বা একটা ফাইল তৈরি হলো। এখানেও ঠিক তাই, ওই কনক্যাটিনেট হলো। কনক্যাটিনেট হওয়া বা কনক্যাটিনেটের জন্যে আমরা কনক্যাটিনেট ফাংশনটা ব্যবহার করব। এবং সেখানে কি হবে সিনট্যাক্স হবে কনক্যাটিনেট টেক্সট 1, টেক্সট 2, আরও টেক্সট 3, টেক্সট 4 যদি থাকে তাহলে সবকটাই কমা দিই। এখানে টেক্সট 1, টেক্সট 2 বলতে ওই ফাইলটার নাম দিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এই যে বলে দিয়েছে where the text argument are a set of one or more text string or other values that you want to join together, যেটা তুমি একটার মধ্যে সবকটাকে জয়েন করতে চাইছো, সেটাই হবে কনক্যাটিনেশন। কনক্যাটিনেট ফাংশন এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। কনক্যাটিনেট, এই যে দেখো কনক্যাটিনেট A2, ইনভার্টেড কমা, তারপরে B2, এখানে দুটো দিয়েছে। A2 কেন দিয়েছে? এই দেখো A2 দিয়েছে জেন স্মিথ, তার মানে দুটো আমাদের টেক্সট রয়েছে, দুটো টেক্সটের মধ্যে কি বলছে A2, প্রথমে A2 মানে জেন এলো, তারপরে কমা দিল, কমা দিয়ে এই দুটো ইনভার্টেড কমার মধ্যে একটা স্পেস রয়েছে, কারণ আমাদের নামের দুটো পার্ট রয়েছে, দুটো নামের পার্টের মধ্যে একটা স্পেস দরকার। এই স্পেসটার জন্যে এই ইনভার্টেড কমা ব্ল্যাঙ্ক করে দেওয়া হয়েছে, মানে এটা ব্ল্যাঙ্ক হবে। তারপরে কমা দিয়ে B2তে আমার কি আছে, কোন ভ্যালু আছে, স্মিথ আছে। তাহলে জেন স্পেস স্মিথ যদি হয় তাহলে এইটা যদি করতে হয় তাহলে এরকমভাবে লিখতে হবে যেরকম বইয়েতে লেখা আছে। আর যদি আমরা ইনভার্টেড কমাটা তুলে দিই তাহলে জেন স্মিথ একদম পাশাপাশি হয়ে যাবে। যেমনভাবে আমরা লেটার লিখি বা ওয়ার্ড লিখি মানে একটা দিস স্পেস ইজ স্পেস তারপরে এ লিখলাম, তাহলে দিস ইজ, এখানে নর্মালভাবে এটা লিখছি, কিন্তু যদি এখানে এইটা লিখি, এইটা মানে আমরা এই সিনট্যাক্সটা লিখি, এই ইনভার্টেড কমাটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু দুটো ওয়ার্ডের মধ্যে কোনো ব্ল্যাঙ্ক স্পেস থাকবে না। ফলে জেন স্মিথ একসঙ্গে হয়ে যাবে। তাহলে সেটা তো কোনো মানে হলো না, একটা নামের দুটো পার্ট থাকতে হবে। তাহলে দুটো পার্টের মধ্যে ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট বা ফার্স্ট নেম বা লাস্ট নেম যা খুশি বলা যেতে পারে। তাহলে কনক্যাটিনেট করার জন্য এইটা করতে হবে। যদি না মনে হয় যে এটা করবো না, তাহলে ইনভার্টেড কমা লাগবে না, মানে স্পেস দিয়ে লাগবে না, তার মানে স্পেসের জন্য ইনভার্টেড কমাটা ব্যবহার করা হলো। এরপরে আমাদের রয়েছে ট্রিম ফাংশন। এরপরে রয়েছে আমাদের ট্রিম ফাংশন। দ্য এক্সেল ট্রিম ফাংশন রিমুভস এক্সট্রা স্পেস, দ্যাট ইজ অল স্পেস এক্সেপ্ট for single space between word or characters
ফ্রম আ সাপ্লাইড টেক্সট স্ট্রিং, তার মানে যে কোনো একটা সাপ্লাইড টেক্সট স্ট্রিং যদি হয় এবং সেখানে যদি কোনো স্পেস থাকে তাহলে সেই স্পেসটা অ্যাবলিশ হবে। অ্যাবলিশ মানে মুছে যাবে। The syntax of the function is trim তারপরে text, where the text argument is the text string that you want to remove the extra space from তাহলে trim ফাংশন এক্সাম্পলটা কি হবে, এই যে ইকুয়াল টু ট্রিম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন, তারপরে ইনভার্টেড কমা, ট্রিম টেক্সট, মানে যেটা আমাদের মানে টেক্সটটা সাপ্লাইড টেক্সট, এটাই হবে সাপ্লাইড টেক্সট। এখানে তাহলে এখানে কি হবে, এখানে হবে তোমার এই যে মাঝখানে যে বাঁ দিকে যে স্পেসটা রয়েছে, এই স্পেসগুলো আর থাকবে না। এই যে হ্যাজ স্পেস অ্যাট স্টার্ট, তারপরে এখানে হ্যাজ স্পেস অ্যাট এন্ড, তারপরে এখানে 3 নম্বরটা ট্রিমড, এই যে মাঝখানে একটা রয়েছে আর এইখানে 2-3টে রয়েছে, ঠিক আছে। এই ফাংশন এই স্পেসগুলো আর থাকবে না এই ট্রিম ফাংশন ইউজ করলে। এরপরে আছে ডেট ফাংশন, আচ্ছা এই ফাংশনগুলো সাধারণত আমরা ব্যবহার করি কোনো লজিক লেখার সময়, আদারওয়াইজ কিন্তু এই ফাংশনগুলো ব্যবহার করা হয় না। এরপরে আছে ডেট ফাংশন হলো যে ডেট তুমি যে ডেটটা লিখছো সেলেতে সেই ফরম্যাটটা কীরকম হবে। আমরা যে ফরম্যাটে লিখি সাধারণত আমরা 2 রকম ফরম্যাট ব্যবহার করি, একটা হচ্ছে তোমার আমেরিকান ফরম্যাট আর ব্রিটিশ ফরম্যাট। আমেরিকান ফরম্যাট হচ্ছে আগে প্রথমে মান্থ, তারপরে ডেট, তারপরে ইয়ার। আর আমরা ব্রিটিশ ফরম্যাট ব্যবহার করি আগে ডেট, তারপরে মান্থ, তারপরে ইয়ার। এছাড়াও বিভিন্ন রকমের ফাংশন আমরা দেখতে পেয়েছি বা দেখতে পাই। এক্সেল শিটে আমরা যদি রাইট ক্লিক করে যদি ডেট ফরম্যাটে যাই তাহলে দেখব বিভিন্ন রকম ফরম্যাট আছে। মানে আজকে 5th মে 2020, 5th মে 2020 এরকমও কমা দিয়ে লেখা যেতে পারে আছে, অথবা 5/5/2020 স্ল্যাশ দিয়ে লেখা যেতে পারে, অথবা হাইফেন দিয়ে লেখা যেতে পারে, অথবা আরও অনেক কিছু ফাংশন আছে এই রকম, মানে ফরম্যাট আছে, ফাংশন না ফরম্যাট আছে, সেখান থেকে আমরা ওই ফরম্যাটে লিখতে পারি। এই যে এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে, তাহলে এই ফরম্যাট যদি চাই আমরা, তাহলে আমরা ডেটে ওই যে সেলটার মধ্যে এটা ইমপ্লিমেন্ট করতে চাইছি বা যে সেল রেঞ্জের মধ্যে আমি ইমপ্লিমেন্ট করতে চাইছি সেই সেল রেঞ্জের মধ্যে গিয়ে আমি এটা করে দিতে পারবো, বা করলে ওই ফাংশনটা আমার ইমপ্লিমেন্ট হবে যতক্ষণ পর্যন্ত ওই ফরম্যাটটা না চেঞ্জ করব। তাহলে এই পর্যন্ত থাক।